পটুয়াখালীর ৪ আসনের আতঙ্ক ছিলেন সাবেক সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সন্ত্রাসীদের আশ্রয়দাতা ছাড়াও এলাকায় যত দখল চাঁদাবাজি সবই হতো তার মাধ্যমে। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সরকারি শত শত একর জমি দখল করার অভিযোগ মহিবুর রহমানের বিরুদ্ধে। স্বৈরাচারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। মহিবুর রহমান জনপ্রতিনিধি নয়, যেন ছিলেন জন আতঙ্ক। পটুয়াখালী ৪ আসন থেকে আওয়ামী লীগের ভোটবিহীন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হলে বেপরোয়া হয়ে ওঠেন। তার অবাধ্য হলেই হামলা মামলার শিকার হতেন সাধারণ মানুষ। অভিযোগ আছে, সংসদ সদস্য থাকাকালীন সময় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার শত শত সরকারি জমি ছাড়াও নিরীহ গ্রামবাসীর জমি দখল করে নিয়েছেন। ভুয়া প্রকল্পের মাধ্যমে কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কৌশলে জমি দখলের জন্য নিজে গড়ে তোলেন গামছা বাহিনী। পটুয়াখালী জুড়ে ছিল এই গামছা বাহিনীর আতঙ্ক। যত জায়গা যারা নেছে একবার একটা টাকাও কেউ কি দেয় নাই। কয়েকবার মাপছি জমি, মাপার পর পিলার দিয়ে গেছি, এই পোলাপান পাড়ায় পিলার ভাঙিয়ে ফেলাইতে। সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান সাহেব সে এলাকায় ব্যাপক প্রভাব খাটিয়েছে আজকে 17 বছর। এই যে আমার এই জমিতে আমি খাবো বিদায় আসবো বিদায়, আমাকে অনেক মামলার প্রায় 8-10টা মামলায় আমাকে আসামি করে। সমস্ত ঘরগুলো উঠিয়ে দিয়ে সে তার নিজস্ব কমার্শিয়াল ভবন সে নির্মাণ করে ব্যক্তিগত সে স্বার্থ হাসিল করেছে। মহিবুর রহমানের দুর্নীতি আর সন্ত্রাসের ফিরিস্তি তুলে ধরলেন এই বিএনপি নেতা। ভাগ্যকে নিয়ে সিনেমিনে খেলেছেন। বিশেষ করে মন্ত্রী হওয়ার পরে, সে ত্রাণমন্ত্রী হওয়ার পরে সে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে কোটি কোটি টাকা বরাদ্দ করে এই টাকাগুলো কোনো কাজ না করে, প্রজেক্টের কোনো কাজ না করে গরিব মানুষের থেকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। তারা বিভিন্ন অসহায় মানুষকে, নিরীহ মানুষকে তাদের জমি দখল করেছে, বিভিন্ন ভাবে তারা জোর জবরদস্তিমূলক টাকা আদায় করেছে। এরকমের কিছু অভিযোগ, এরকমের কিছু তথ্য মৌখিকভাবে আমাদের কাছে এসেছে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে মহিবুর রহমানের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুদক। বর্তমানে পরিবারসহ আত্মগোপনে গামছা বাহিনীর প্রতিষ্ঠাতা মহিবুর রহমান। এনটিভি নিউজ ডেস্ক। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বিকেলে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও মত বিনিময় সভায় এমন দাবি করেন নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ও সাভার পৌর বিএনপির সভাপতি মাইনুল হোসেন বিল্টু। মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে মিরপুরের একটি হোটেলে ডেকে এনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে 10 থেকে 12 জনের একটি চক্রের বিরুদ্ধে। প্রশিক্ষণ প্রদানের কথা বলে অভিযুক্তরা রোববার রাতে মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন একটি ভবনে ডেকে নেয় ভুক্তভোগী ওই তরুণীকে। পরে ভবনটির 5ম তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলে নিয়ে আগে থেকে অবস্থান করা 10 থেকে 12 জন তার উপর নির্যাতন চালায়। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা হলেও অভিযুক্ত কাউকেই এখনো আটক করতে পারেনি পুলিশ। বিস্তারিত দেখুন জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত 1:30টার দিকে ওই হোটেলে অভিযানে যায় পুলিশ। হোটেলটির একাংশে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারলেও আরেক অংশটি অনেক চেষ্টা করেও ভাঙতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখান থেকে জব্দ করা হয় বিদেশি মদের বোতল ও ফেন্সিডিল। আটক করা হয় হোটেলটির কেয়ারটেকারকে। হোটেলের কেয়ারটেকার জানান, এখানে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলত। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কর্মকর্তারা। আমাদেরকে কাজ করতে দেন, আমাদের তো তদন্ত চলমানের বিষয়ে কাজ করতে দেবেন নাকি? জুনায়েদ আল হাবিব,
এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। ইজতেমার খবর জানতে আমরা কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের সাথে। নাসির, ইজতেমা ময়দানে এবার মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, আর নিরাপত্তা বিষয়ে আমাদেরকে জানাবেন। মিতা, তাবলিগ জামাতের জুবায়ের অনুসারী যেটা শোরায়ে নেজামি, তাদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ আপনি যেটা বলেছেন, সেটা মূলত তাদের কার্যক্রম দ্বিতীয় দিনের মতো চলছে এবং শুরু হয়েছে ফজর নামাজের পরে। পাকিস্তানের যে এখানে মুরব্বী আছেন উবাইদুল্লাহ খুরশেদ সাহেব, উনি বয়ান করতেছেন এবং উনি বয়ান চালিয়ে যাচ্ছেন। তো এই বয়ানের মধ্যে মূলত ঈমান আমলের পাশাপাশি জীবন গঠন এবং দেশ বিদেশে তাবলীগের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার বিষয়ে তালিম দেওয়া হচ্ছে। আর বিশেষ করে এই দ্বিতীয় দিনে আরেকটি যেটি বিশেষ তাদের কাজ থাকে, যারা সম্পূর্ণ তাবলীগের নিজস্ব বিষয়, সেটা হলো যে খিত্তায় খিত্তায় যে সমস্ত মাদ্রাসার ছাত্র এখানে আসেন, মাদ্রাসার শিক্ষকরা আসেন, বিভিন্ন মসজিদের ইমামরা আসেন, তাদেরকে নিয়ে ছোট ছোট গ্রুপ করে তাদেরকে তালিম দেওয়া হয় এবং এই তালিমের মধ্যে তাবলীগের কার্যক্রমে মূলত তাদেরকে এখানে শেখানো হয়। এছাড়া এই ইজতেমাকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যে রকম ছিল প্রথম ধাপে, দ্বিতীয় ধাপেও সেটা অব্যাহত রয়েছে এবং বিশেষ করে আজকে দ্বিতীয় দিনের পরে আগামীকাল হবে মোনাজাত। সেই মোনাজাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী তো ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে করে রেখেছেন এবং আগামীকাল পর্যন্ত সেটা থাকবে। আর আগামীকালকে বিশেষ করে 11টি বিশেষ ট্রেন থাকবে মুসল্লিদের নেওয়া আনার জন্য এবং টঙ্গী ইজতেমা ময়দান থেকে গাজীপুর চৌরাস্তা এবং আশুলিয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ থাকবে শুধু মুসল্লিদের আসা যাওয়া নির্বিঘ্নে করার জন্য। এই ছিল আজকের এই অবস্থা। মিতা, কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। সকাল থেকে বৃত্তিপাড়া বাজারের সড়কে আগুন জ্বালিয়ে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঝাউদিয়া সহ 6 ইউনিয়নের কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। এতে সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। মুসল্লিরা নিজেদের খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নিচ্ছেন। কাল আখিরি মোনাজাতে অংশগ্রহণকারী এবং ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। প্রথম ধাপের মতো ইজতেমা ময়দানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি না থাকলেও তাবলীগের নীতি অনুযায়ী মঙ্গলবার বাদ ফজর হয়েছে আম বয়ান। বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহ খুরশেদ, বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। উলামায়ে কেরাম আসছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের, তাদের মেহনতের একটা ধারা, তারা কিভাবে মেহনত করতে পারে, কিভাবে মেহনত করলে ভালো হবে, এই বিষয়ে তাদেরকে তাকাজা দেওয়া হবে। দাওয়াতের কাজ উদ্দেশ্য কিভাবে দিনকে ইসলামকে কিভাবে বিশ্বের মাধ্যমে ছড়াই যেতে পারে, দিনের দাওয়াত নিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে আবার চিল্লা যাবে ইনশাল্লাহ। বুধবার আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। 5টি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনে যাত্রাবিরতি রাখা হয়েছে। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোর থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখিরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আখিরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন অনেকে। এনটিভি নিউজ ডেস্ক। ইজতেমার খবর জানতে আমরা কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের সাথে। নাসির, দ্বিতীয় ধাপের ইজতেমার আজ তো দ্বিতীয় দিন, তো সবকিছু মিলিয়ে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? মিতা, বিশ্ব ইজতেমার ময়দানের সার্বিক পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। মুসল্লিরা যার যার খিত্তায় অবস্থান করে তালিম তাশকিলে তারা সময় পার করছেন। এদিকে
পুলিশ কমিশনার এখন আমাদের সাথে কথা বলেছেন। তাদের আগামীকালকে বেলা 12টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে তিনি আমাদের জানিয়েছেন এবং এই মোনাজাতের পরে যানবাহন চলাচল স্বাভাবিক এবং এই মুসল্লিদেরকে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ওনারা কিছু পরিকল্পনা পরিবর্তন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ আজকে 11টা পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ভোরবেলা এবং কালকে মোনাজাতের সময়, কিন্তু এখন উনি আমাদেরকে বলেছেন যে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে না, বরঞ্চ বিআরটি লেন যেটা আছে ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত, আমাদের গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি লেন দিয়ে যানবাহন চলাচল ওনার স্বাভাবিক রাখবেন, যাতে গত ধাপের মতো কোনো বন্ধ রাখবে না। বললো যে আমরা এই আজকে থেকে সিদ্ধান্ত হলো কালকে থেকে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই ছিল তার বক্তব্য এবং আইন শৃঙ্খলা থাকবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই ছিল তার বক্তব্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা উনি যেটা বললেন যে হকারে সন্ধ্যার পর থেকে ভরে যায় না পারে, এই বিক্ষোভের মাধ্যমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেটা যাতে ফার্দার আর না হয় সেই জন্য ওনারা বিক্ষোভকেও এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। এই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আর ইজতেমার মুরব্বীরা আমাদেরকে বলেছেন তারা এই টোটাল আয়োজনে তারা সন্তুষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করেছে, এজন্য তারা সন্তুষ্ট। এবং আগামী 14 তারিখে যে মোনাজাতের দ্বিতীয় পর্ব শুরু হবে মৌলানা সাদ অনুসারীদের, সেটার বিষয়েও পুলিশ কমিশনার বলেছেন তারা এখানে পুলিশের সাথে যোগাযোগ করছেন এবং তারা যথারীতি ইজতেমায় অংশ নেবেন বলে তারাও আশা করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। এর আগে গত 26শে জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য 4 ফেব্রুয়ারি ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট দেন। 2 দাবিতে পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ RAC মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। তাদের প্রধান 2 দাবি হচ্ছে অনিয়ম দুর্নীতি বন্ধ, রেফ্রিজারেটর এবং এসিতে ব্যবহৃত R22 গ্যাস আমদানি সিন্ডিকেট ভেঙে গ্যাসের দাম কমানো। সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করে RAC টেকনিশিয়ানদের এই সংগঠন। এ সময় বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানকে দুর্নীতির দায়ে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সেই সাথে RAC সেক্টরকে ধ্বংস করার পাশাপাশি ব্রামা সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান তারা। ভোক্তা পর্যায়ে ফ্রিজ ও এসির গ্যাসের দাম সহ বিভিন্ন যন্ত্রাংশের দাম কমানোর আহ্বানও জানান RAC নেতারা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মরণব্যাধি ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ বিষয়টিকে প্রতিপাদ্য রেখে র্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। রাজধানীর সেগুনবাগিচায় র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। ক্যান্সারের আক্রান্ত হবার পূর্বে রোগটি সম্পর্কে জনসাধারণের সচেতনতা ও চিকিৎসা আরও বেশি উন্নত করার লক্ষ্যে মূলত র্যালিটি অনুষ্ঠিত হয়। ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ যাতে সার্বজনীন আন্দোলন হয় সেই প্রচেষ্টা রাখতে চায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের ক্যান্সার চিকিৎসায় ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের যন্ত্রপাতিগুলো ক্যান্সার চিকিৎসা যাতে সর্বোত্তম ব্যবহার হয় সেটি চাওয়া এই সামাজিক সংগঠনটির। র্যালিতে অংশগ্রহণ করেন স্কাউট, ডাক্তার, নার্স, শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা 3য় দিন শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। আজ সকাল 8:30টার দিকে IQ এয়ারের মান সূচকে ঢাকার গড় বায়ুর মান 248। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। গত রোববার এবং সোমবারের সকালেও ঢাকায় বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ছিল।
244 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। 236 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। 218 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর 212। লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। 4 দিন ধরে এই অবস্থা চলায় প্রায় স্থবির হয়ে পড়েছে স্থলবন্দরটি। এতে শত শত শ্রমিক বেকার হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ভুটান থেকে বুড়িমারির দূরত্ব কম হলেও 2 ধরনের পাথর প্রতি টন $16 রপ্তানি করে সে দেশের ব্যবসায়ীরা, অথচ অন্য বন্দর দিয়ে তা আমদানি হয় $14। এই কারণে বৈষম্যের শিকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় ভুটানের বোল্ডার পাথর প্রতিষ্ঠান প্রতি টন $14 এবং সরাসরি তা ভুটানের গাড়িতে বুড়িমারি স্থলবন্দরে পাঠানোর দাবি তোলেন তারা। কিন্তু এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় 1 ফেব্রুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ রয়েছে। সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন। সোমবার বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 88 বছর। ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা সোমবার বিকেল 4:30টার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, তার বোন এবং স্বজনরা বিদেশে রয়েছেন। তাদের দেশে ফেরার পর 6 ফেব্রুয়ারি জানাজা এবং দাফন হবে। অবসরে যাওয়ার পর ইনাম আহমেদ চৌধুরী 1999 সালে বিএনপিতে যোগ দেন। 2001 সালের বিএনপি জামাত জোট সরকার আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে 2018 সালের ডিসেম্বরে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাতে কোনো কর্মকর্তা রক্ষিত মালামাল লকার খুলে নিতে না পারেন। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান স্বাক্ষরিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বলা হয়, গত 26 জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুর্নীতি দমন কমিশনের টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে। এ সময় বাংলাদেশ ব্যাংকের ভল্টে তার জমা করা 3টি সিলগালা কৌটা খুলে 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার, 1,005.4 গ্রাম স্বর্ণ ও 70 লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কোটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার সম্ভাবনা আছে বলে মনে করে দুদক। প্রত্যেক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবাধ্য প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরে। প্রস্তাবনায় রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ, যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সে 100 শয্যায় উন্নীতকরণ। এছাড়া আগামী 5 বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। ওষুধ শিল্প আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে এতদিন কুক্ষিগত ছিল দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছে, ভেঙে পড়ে স্বাস্থ্য খাত। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও করেন তিনি। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি 5% এর কম হবে না।
মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সহনীয় মাত্রায় আসতে আরও ৩ মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব কথা বলেন তিনি। জুন মাসে মূল্যস্ফীতির সহনীয় অবস্থা অর্থাৎ ৭-এর মতো হলে ভালো হয় বলে আশাবাদ জানান উপদেষ্টা। অনেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার সাথে তুলনা করলেও পরিস্থিতি একেবারেই আলাদা বলে মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ। দেশের অনেক ব্যাংকের অবস্থা নাজুক উল্লেখ করে বিশেষ তহবিলের মাধ্যমে সংকট কাটানো হচ্ছে বলেও জানান তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানো নিয়ে সমালোচনা হলেও প্রয়োজনীয় অর্থের সংকুলন করতে কষ্ট হচ্ছে বলে জানান উপদেষ্টা। বলেন, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, টাকা সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। আমরা আর 2-3 মাস অপেক্ষা করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। অন্য 2 জন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। 2017 সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর 21 টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। আব্দুল্লাহপুর হয়ে যে সকল বাস ঢাকা মহানগরীতে চলাচল করে এমন 21টি কোম্পানির বাস কাউন্টার পদ্ধতিতে পরিচালনা করবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে রাজধানীর রমনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার সকাল 10:30টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যেই অন্যান্য রুটেও কাউন্টার ভিত্তিক বাস পরিচালনা শুরু করা হবে বলে তিনি জানান। বলেন, যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে। এছাড়া বাস নির্দিষ্ট স্টপেজে ছাড়া দাঁড় করানো বা যাত্রী ওঠানো যাবে না বলেও জানানো হয়। রাজধানী মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থী আরাবে ইসলাম সুবাকে 2 দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। রোববার সন্ধ্যায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাশের প্রিন্স বাজারের সামনে দিয়ে চাচাতো ভাইয়ের সাথে রাস্তা পার হচ্ছিল সুবা। এ সময় একটি গাড়ি সামনে দিয়ে অতিক্রম করায় চাচাতো ভাইয়ের চোখের আড়াল হয়ে যায় সুবা। পরে চারিদিকে খোঁজ নিয়েও আর সুবার হদিশ পায়নি পরিবারের সদস্যরা। মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন সুবার বাবা মোহাম্মদ রাজীব। মায়ের ফুসফুসে ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকা এসেছিল বরিশালের একটি স্কুলে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুবা। তাকে উদ্ধারে উত্তরবঙ্গের একটি জেলায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। বান্দরবনের লামা উপজেলার সরাইলে অস্ত্রের মুখে অপহৃত 7 শ্রমিককে মুক্তি দেওয়া হয়েছে।
গতরাতে অপহৃতের মুক্তিপণ বাবদ ৩ লাখ টাকা নিয়েই তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি অপহৃতের পরিবারের। বিষয়টি নিশ্চিত করে বান্দরবনের পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার জানান, গত ১ ফেব্রুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেমু পালং এলাকায় খামারবাড়ি আমবাগান থেকে অস্ত্রধারীরা ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। মুক্তিপণ বাবদ অপহরণকারীরা শ্রমিকদের পরিবারের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ সুবিধা দিতে পারেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌথ বাহিনী কর্তৃক যুবদল নেতা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। সকলের রাজনৈতিক দল করার অধিকার আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে রাজনৈতিক চর্চা করা যাবে না, ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলে যাবে না বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। এ সময় যুবদল নেতা হত্যায় সরকারের কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যাও দাবি করেন তিনি। এছাড়া নির্বাচনে দেরি হলে পতিত স্বৈরাচার সুযোগ নেবে বলেও সতর্ক করেন এই প্রবীণ রাজনীতিবিদ। ক্ষমতায় আসেন, যারা আন্দোলন করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তারা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছেন, উস্কে দিচ্ছে, তারা একটা দলকে অভিযোগ করছেন, আর একটা দলকে মাফ করে দিচ্ছে। আর এইরকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন, যিনি সবার প্রতিনিধি, যাকে সবাই আমরা সম্মান করি, যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি, বিরোধিতা করি না, তিনি প্রকারান্তরে তাদের পক্ষ নিচ্ছেন। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের সাথে দেখা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। সোমবার রাতে এই ডিভিশনের জিওসির অফিস কক্ষে তাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জিওসি বলেন, তৌহিদুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এ সময় তৌহিদুলের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তায় সেনাবাহিনী সব সময় পাশে থাকবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি। প্রতারণার মাধ্যমে যারা সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান তৌহিদের স্ত্রী। পরিবার আরও জানায়, মৃত্যু ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিবারের বাধার মুখে কবর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ উত্তোলন স্থগিত করেছে ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুপুরে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের জন্য সাভারের ব্যাংক টাউন কবরস্থানে যান ম্যাজিস্ট্রেট, মামলার তদন্তকারী কর্মকর্তা সহ ফরেনসিক বিশেষজ্ঞরা। মরদেহ উত্তোলনের কাজ শুরুর খবর পেয়ে ছুটে যান শহীদ ইয়ামিনের পরিবারের সদস্যরা। এ সময় তাদের আপত্তির মুখে কবর থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। গত 18 জুলাই সাভারের পাকিজার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। 4 দিন ধরে এই অবস্থা চলার প্রায় স্থবির হয়ে পড়েছে স্থলবন্দরটি। এতে অনেক শ্রমিক বেকার হয়ে কষ্টের দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ভুটান থেকে বুড়িমারির দূরত্ব কম হলেও 2 ধরনের পাথর প্রতি টন $16 রপ্তানি করে সেদেশে ব্যবসায়ীরা, অথচ অন্য বন্দর দিয়ে তা আমদানি হয় $14। এ কারণে বৈষম্যের শিকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় ভুটানের বোল্ডের পাথর প্রতি টন $14 এবং সরাসরি তা ভুটানের গাড়িতে বুড়িমারি স্থলবন্দরে পাঠানোর দাবি তোলেন তারা। কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় 1 ফেব্রুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ রয়েছে। চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার এই ঘোষণা দেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত সহ অন্যান্য বাণিজ্য সম্পর্কিত ব্যবস্থা নেওয়ার কথাও জানান দেশটি। চীন সরকার জানিয়েছে,
তারা কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের উপর 15% শুল্ক আরোপ করবে। সেই সঙ্গে অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির ওপর 10% শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থতাই নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করেছে। পোষ্য কোটা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন পরিস্থিতিতে আজ প্রতি বিভাগে সর্বোচ্চ 4 জন করে মোট 148 জনের ভর্তির সুযোগ কমিয়ে সেটা 40টি আসনে সীমাবদ্ধ করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পোষ্য কোটা বহাল চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদেরকে বৈষম্য বিরোধীদের পোস্টার ছিঁড়তে বাধা দিলে তাদের সাথে শিক্ষার্থীদের বাক বিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে রোববার থেকে আমৃত্যু অনশনে বসেন একদল শিক্ষার্থী। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত 49,70,379 জন নতুন ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এবছর কমিশনের লক্ষ্যমাত্রা ছিল 61 লাখ নতুন ভোটার জানিয়ে আক্তার আহমেদ বলেন, 11 এপ্রিল পর্যন্ত বাদ পড়া ভোটাররা অনলাইন এবং স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন। 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটাররা অন্তর্ভুক্ত হয়েছে 2.44% আর নতুন ভোটার নিবন্ধনের হার 1.54%। মোট ভোটার বেড়েছে 3.9%। ভোটার যারা ছিলেন পুরুষদের ক্ষেত্রে 14 লক্ষ প্লাস আর তথ্য আমরা পেয়েছি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 16 লাখ। আর যেখানে আমাদের গ্যাপ আছে এটাকে তো আমাদের পূরণ করতে হবে, কারণ এটা আমাদের দায়বদ্ধতা, তাই না? তো এই দায়বদ্ধতা তো তাৎক্ষণিকভাবে বা ওভারনাইট হবে না, এটা একটু আমাদেরকে দেন আমরা পর্যালোচনা করি এবং এটাকে এই সীমাবদ্ধতাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি এটা নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করব। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তমকে দুর্নীতি দমন কমিশনের চাঁদপুর কার্যালয়ে তলব করা হয়েছে। দুপুরে চাঁদপুর কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে চিঠি দেওয়া হয়, তবে তিনি সশরীরে উপস্থিত না হয়ে ডাকযোগে তার বক্তব্যের চিঠি পাঠান। গত 14 জানুয়ারি দুদক চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাস্তা নির্মাণ ও নদী খননের অর্থ আত্মসাৎ, সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিদেশে টাকা পাচার সহ নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগ অনুসন্ধানকালে আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রাক্তন সংসদ সদস্য জনাব মেজর রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করি। তিনি নোটিশ অনুযায়ী অভিযোগের বিষয়ে অত্র কার্যালয়ে এসে কোনো বক্তব্য প্রদান করেননি। একটি লিখিত বক্তব্য ডাকযোগে অত্র কার্যালয়ে প্রেরণ করেন। হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে আইনজীবীরা জামিন আবেদন করেন। মামলার মূল নথি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে জামিনের শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক ওবায়দুল হক রুমি। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় তারাস উপজেলার বারুহাস ইউনিয়নে বিএনপি সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আব্দুল আজিজ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থী আরাবি ইসলাম সুবাকে 2 দিন পর নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন ছেলের হাত ধরে চলে যাচ্ছে সুবা। পরে ওই ছেলের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটির খোঁজ মেলে। মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবা। রোববার সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নিখোঁজের সংবাদ। ছেলেটি সুবার পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ। নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ডিউক অভিযোগ করেন, গতরাতে মোটরসাইকেল নিয়ে একদল দুর্বৃত্ত নাটোর শহরের কানাইখালী এলাকায় অবস্থিত তার বাসভবন লক্ষ্য করে
এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার জানালা কাঁচ ও এসি ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি সহ বাসার সবাই নিরাপদ রয়েছেন। সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে চলা কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে 3.5 ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয় কুষ্টিয়া খুলনা জাতীয় মহাসড়কে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ বলেন, ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া বাজার সড়ক অবরোধ করে স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে থানা বাস্তবায়ন কমিটির নেতাদের সাথে কথা বলে আগামী 10 ফেব্রুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। এর আগে সকালে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। ফলে চরম ভোগান্তিতে পড়েছিল এই সড়ক চলাচলকারী যাত্রীরা। বরিশাল সিটি কর্পোরেশনের বরাদ্দ দেওয়া স্টল বিনা লটারিতে পেতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে ফল ব্যবসায়ীরা। দুপুরে বরিশাল নগরীর হাতেমালি চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। ফল ব্যবসায়ীদের দাবি, সাবেক সিটি মেয়র সানিয়াবাদ সাদিক আবদুল্লাহ খামখেয়ালি করে ফল ব্যবসায়ীদের লিজকৃত জমিতে স্টল করার পায়তারা করেন। বর্তমান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা লিজ নেওয়া জমির ফয়সালা না করে স্টল নির্মাণ শুরু করেন। তাই তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যবসায়ীরা। অবৈধভাবে ইতালি যাত্রায় লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে 3 জনের বাড়ি গোপালগঞ্জে। নিহত 3 পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত লাশ ফেরত পাওয়া আর দালালদের শাস্তির দাবি পরিবারগুলোর। সাইফুল ব্যাপারী নামে আরও এক যুবকের খোঁজ পাচ্ছে না পরিবারের সদস্যরা। 25 জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে যোগাযোগ। লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি যেতে নিহত 3 জনের লাশ ফিরে পাওয়া ও দালালদের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টা করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে 2 ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডের একটি ভবনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতিতে অংশ নেওয়া এক যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। পূর্ব পরিকল্পিতভাবে এই ডাকাতির চেষ্টা করা হয়েছে। দুপুরে তারা ওই ভবনে প্রবেশ করে এক পর্যায়ে চিৎকার শুনে স্থানীয়দের খবরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যান। ভবনের ভেতরে প্রবেশ করে অভিযান চালিয়ে বাইজিদ ও আকাশ নামে 2 ডাকাতকে আটক করে। জিম্মি দশা থেকে উদ্ধার করা হয়েছে বাড়ির মালিককে। গুমের 11 বছর পর লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে ফেরত চায় তার পরিবার। দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফারুককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 11 বছর তার কোনো খোঁজ নেই। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে নাটক পোস্টমর্টেম। গতরাতে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। জেলা কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজালের সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য কমলকান্তি, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন রশিদ, নির্দেশক ফাহিম মালেক ইভান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে ফাহিম মালেক ইভানের রচনা ও নির্দেশনায় নাটক মঞ্চস্থ হয়, নাটক পোস্টমর্টেম। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর বিভিন্ন রেকর্ড এবং নথিপত্র সংগ্রহের অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটির দফতরই খুঁজে পায়নি দুদক। সিআরআই তাদের বিভিন্ন কার্যক্রমে সরকারি রাষ্ট্র অর্থ ব্যয় করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল প্রথমে ধানমন্ডি 32 এবং পরে ধানমন্ডি 6 এলাকায় অভিযান চালায়। ধানমন্ডির 2টি স্থানে গিয়েও অফিস খুঁজে পায়নি বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। পরে বলেন, অন্যভাবে প্রতিষ্ঠানটির নথি সংগ্রহ করা যায় কিনা সে চেষ্টা করবে দুদক। তবে 3 থেকে 4টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পেরেছে দুদক এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের কাছে অভিযোগ আসছে, এখন অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়ে রেকর্ডপত্র যাচাই করব, তারপরে আমরা বিষয়টা উদ্ধার করতে পারবো যে আসলে কী আছে। তো রেকর্ড অফিসের যেহেতু লোকেশন পাইনি, রেকর্ডপত্রগুলোও সংগ্রহ করতে পারিনি। তবে আমরা এমনিতেই ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে যতটুকু জেনেছি, ওনাদের 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা জেনেছি। সেই অ্যাকাউন্টগুলোতে আমরা যেই তথ্যগুলো দরকার সে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি।
আগামীকাল জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। সচিবালয়ে প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। প্রতিবেদনে 100-রও বেশি সুপারিশ থাকবে বলেও জানান মুঈদ চৌধুরী। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার দফতর থেকে সংবাদ সম্মেলন করে তা জানানোর পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানান তিনি। 3 অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও 3 দফা সময় বাড়িয়ে 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। বিভিন্ন জায়গায় জেলাতে উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি, অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। সুপারিশে কী কী থাকছে এটা কালকে আমরা জমা দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে সবসময় এর আগে যেটা করা হয়েছে কালকে রাত্রেই এটা অনলাইনে চলে যাবে। 100টার বেশি সুপারিশ। 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনের সুপারিশনামা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এসব সুপারিশ নিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে বলেও জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 6টা কমিশন আছে, এই 6টা কমিশনের কার্যক্রম তো 8 তারিখে শেষ হয়ে যাচ্ছে। 8 তারিখে রিপোর্ট প্রকাশ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন, এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার দেশগুলোতে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ এবং সুবিধাভোগীরা শত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করে কানাডা সহ অন্যান্য দেশে পাঠিয়েছে। কানাডা টরন্টোতে বেগমপাড়া খ্যাত এলাকায় তারা ওই সম্পত্তিও ক্রয় করেছে। এসব সম্পত্তি এবং অর্থ খুঁজে বের করা এবং জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাই কমিশনারের সহযোগিতা কামনা করেন তিনি। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন হাই কমিশনার। প্রত্যেক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। স্বল্প, মধ্য এবং দীর্ঘ এই 3 মেয়াদে স্বাস্থ্য খাতে সংস্কার করা হবে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘ এই 3 মেয়াদে দেশের স্বাস্থ্য খাতে সংস্কার, রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন, সব স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নীতকরণ এবং আগামী 5 বছরের মধ্যে ওষুধ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মতো বিষয়গুলো সংস্কার প্রস্তাবে তুলে ধরে বিএনপি। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি 5% এর কম হবে না। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি অভিযোগ করে, আওয়ামী লীগের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছে, যার সুষ্ঠু তদন্ত জরুরি। স্বাস্থ্য খাতে বিগত 15 বছর প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এদিকে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে ডক্টর মঈন খান বলেন, উন্নয়নে গ্রামকেই অগ্রাধিকার দিতে হবে।
এদিকে ঢাকায় বিএনপির 31 দফা সংস্কার নিয়ে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পৃথক কর্মশালা আয়োজন করে, যাতে অংশ নেয় দলের নেতাকর্মীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 645 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় 24 জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে 9 জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক এবং ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক। রাজধানী মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। গত 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার নগদের প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ ওঠে নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম রয়েছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে 600 কোটি টাকার ই মানি তৈরি করা। এছাড়া 41টি পরিবেশক হিসাব থেকে অনুমোদিতভাবে সরকারি ভাতার 1711 কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ। গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননাকর অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করে। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় চিন্ময় দাসকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। রাজধানী মোহাম্মদপুর থেকে নিখোঁজ শিশু আরবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়। বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে তারা। তার নিখোঁজের খবরে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আমি ভালো আছি। অবশেষে পাওয়া গেল রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ শিশু সুবাকে। নওগাঁ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। 11 বছর বয়সী সুবা নিখোঁজের খবরে তোলপাড় হয় নেট দুনিয়ায়। সিসিটিভি ফুটেজে সবশেষ তাকে দেখা যায় মোহাম্মদপুর টোকিও স্কোয়ারে। ফুফাতো ভাইসহ আরেকজন যুবককেও দেখা যায়। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার খবর নিতে ঢাকায় আসে সে। রোববার নিখোঁজ হলে আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। শিশুটির সন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্টও দেন। মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানান তার বাবা। ওদের দুজনের সঙ্গে যেমন বাইক পিছনে টোকিও স্কোয়ারের ভিতরে, তখন দেখছি যে 2টা ছেলে ওদের সামনে দাঁড়াই কথা বলতেছে। হ্যাঁ, কথা বলতেছে। ওরা পাশ দিয়ে হাইটে একবার যাওয়া ছিল, তারপর আবার ওরা সামনে দাঁড়াইছে, আবার ওইখানে বসে কথা বলছে। আমার মেয়ে আসলে ঢাকায় তো সেটেল না, আমরা ঢাকায় সেটেল না, ঢাকায় থাকি না। এখানে আমার বোনের বাসা, আমার ছোট বোনের। তো আমার ওয়াইফ আবার সে ক্যান্সার আক্রান্ত, তাও লাস্ট স্টেজ চলতেছে। গত পরশু দিন নিয়ে আসছি ঢাকায় ডাক্তার দেখানোর জন্য। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। কোন জায়গায় বলো তো? আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রমজানে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে বিআরসির বিজ্ঞানী এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কৃষি গবেষণা অনেক দূর এগিয়ে গেছে, সেজন্য কৃষি এবং মৎস্য খাতে অনেক উন্নতি হয়েছে। রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং দাম সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় স্বীকার করে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে সবার প্রতি আহ্বান জানান। চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে, এই জন্য আমরা চেষ্টা করতেছি। রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। 15 বছরের জঞ্জাল পরিষ্কার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, দেশের মানুষ বিগত 3 নির্বাচনের মতো আর কোনো নির্বাচন দেখতে চায় না। অন্তর্বর্তী সরকারের অধীনে 5 আগস্টের ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ জাতীয় ঐক্যের নির্বাচন হতে হবে। বিকেলে খুলনা মহানগর সংলগ্ন হরিণটানা থানার আরাফাতনগর ইউনিটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিগত 1.5 দশকে যারা লুটপাট, খুন, দুর্নীতি সহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচারের দাবি জানান তিনি। দুটো শর্ত, একটা হলো সংস্কার করতে হবে,
আমরা যেন ভোট দিই। 2 হলো এই 15 বছরে মানবতা বিরোধী অপরাধ করে আমাদের সোনার সন্তানদের যারা খুন করেছে, ফাঁসি দিয়েছে, লুটপাট করেছে, ট্রাইব্যুনালে তাদের বিচার হতে হবে। নির্বাচনের আগে এই অপরাধী খুনি ফ্যাসিস্ট হাসিনার মাস্টারমাইন্ড চাঁদাবাজ মস্তানদের বিচারের পর নির্বাচন দিতে হবে। বিগত সরকারের সময় দুর্নীতির কারণে সামাজিক সুরক্ষা খাতের অনেক টাকাই সুবিধা বঞ্চিত ব্যক্তিদের কাছে পৌঁছাতো না অভিযোগ করে সমাজ কল্যাণ উপদেষ্টা শামিনিস মুর্শিদ বলেছেন, শুধু অর্থ বরাদ্দ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশের সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে অতি সামান্য টাকা দরিদ্র ব্যক্তিদের মাঝে বিতরণ করা হতে উল্লেখ করে তিনি বলেন, মাত্র 800 টাকার ভাতায় দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দরকার কর্মমুখী পরিকল্পনা, যাতে দরিদ্র পরিবারগুলো নিজেরাই স্বাবলম্বী হতে পারে। উপকারভোগীদের তালিকায় দুর্নীতি আছে জানিয়ে তিনি ড্যাশবোর্ডের মাধ্যমে কঠোর তদারকি তাগিদ দেন। Safety net programs need to transform itself from a charity to an empowerment approach. From a charity of 800 taka to a mother gives her nothing, and you know it as well as I. ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। নতুন এই পরিষেবা আগামী 8 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, নতুন পদ্ধতি বাস্তবায়নের কারণে 5 থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। তবে 8 ফেব্রুয়ারি থেকে পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে ভিসা পরিষেবা চালু করা হবে। এছাড়া 4 ফেব্রুয়ারি থেকে নন ইমিগ্রেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল 3:30টায় নতুন স্লট পাওয়া যাবে। যেসব আবেদনকারী 5 থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত রয়েছে, তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। ভিসা প্রত্যাশীদের আবেদন এবং বিস্তারিত তথ্যের জন্য মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। ধর্ষণ এবং হত্যার হুমকি পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ফরওয়ার্ড মাসুশিমা সুমাইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটাই দাবি করেছেন জাপানি প্রবাসী ফুটবলার। পিটার বাটলারকে আবারও বাংলাদেশের জাতীয় নারী দলের কোচ করায় বিদ্রোহ করেছেন 18 জন ফুটবলার। নিজেদের অভিযোগগুলো তুলে ধরে বাফুফের সভাপতির কাছে চিঠিও পাঠিয়েছেন তারা। সে চিঠি ইংরেজিতে লেখা হয়েছে বলে জানিয়েছেন সুমাইয়া। এরপর থেকেই তিনি অসংখ্যবার ধর্ষণ এবং হত্যার হুমকি পেয়েছেন। এতে তিনি মানসিক আঘাত পেয়েছেন বলে দাবি তার। বাংলাদেশের ফুটবলের নিজের উত্থান তুলে ধরে দীর্ঘ এই স্ট্যাটাসে তিনি আরও জানিয়েছেন, বিদ্রোহের পর থেকেই অনেক চাপের মুখে রয়েছে নারী ফুটবলাররা। তবে সুমাইয়াকে কারা হুমকি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সে ব্যাপারে ফেসবুক স্ট্যাটাসে কিছুই তিনি লেখেননি। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কাল মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। দু দলের জন্যই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত হবার হাতছানি। দলের হিসেবে খেললে এই ম্যাচটি জেতা সম্ভব, মন্তব্য কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুনের। অন্যদিকে নির্ভার থেকে ফাইনালে টিকিট নিশ্চিত করতে চান খুলনার পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। রিপোর্ট কুশল ইয়াসিরের। ম্যাচের আগের দিন অনুশীলন নেই, তাই টিম হোটেলে পরিবার নিয়ে প্রাণবন্ত চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। খুলনার বিপক্ষে ম্যাচটি জিতলেই ফাইনাল। দীর্ঘ বিরতির পর চিটাগং কিংস বিপিএল খেলতে এসে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর, তাই বড় সুযোগ হাতছাড়া করতে চান না অধিনায়ক। কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। কালকের ম্যাচটা যদি জিতি আল্লাহর রহমতে, তারপরে আমরা নেক্সট ম্যাচ নিয়ে টিম গেম। আমাদের টিমে কিন্তু আপনি এমন বলতে পারবেন না যে 1-2 পারফর্ম করে টিমকে আজকে এই পজিশনে এনেছে। আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন আছে। অন্যদিকে প্রতিপক্ষের মতোই হোটেলে বসে ছক কষেছে খুলনা টাইগার্স। টুর্নামেন্ট ফেভারিট রংপুরকে হারিয়ে বেশ ছন্দে তারা। পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ জানিয়েছেন, বাড়তি চাপ নিচ্ছে না তার দল। আমরা প্রতিটি ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাচ্ছি। প্রতিপক্ষের শক্তি সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা করছি। আশা করি ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে। according to the opponent team and then just try to execute that and we are prepared for that. এই দুই দলের মধ্যে বিজয়ীরা 7 ফেব্রুয়ারি ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।
বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি দ্বারা গঠিত স্বাধীন তদন্ত কমিশন। দুর্নীতি দমন ইউনিটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বাধীন কমিশন। 1 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের সদস্য শাকিল কাশেম। কিছু ঘটনা ঘটেছে বা কিছু জিনিসের উপরে সন্দেহজনক কিছু হয়েছে যে এটাকে এখন একটু থারোলি ইনভেস্টিগেট করে দেখা যায় আদৌ জিনিসগুলো ওখানে হয়েছে কিনা, ওইগুলো আমরা ডিটারমিন করবো আর কি, যে আউটকাম অফ দ্য ম্যাচটা যাতে আপনার পলিউটেড না হয়। আমরা ধরেন এখানে উই উইল ট্রাই যে মাসখানেকের মধ্যে চেষ্টা করবো আর কি, যে সবকিছু